তৌহিদি জনতাদের নামে আবার নতুন 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এখন তারা টার্গেট করেছে শুধুমাত্র রাম মূর্তি বন্ধ বা ধ্বংস নয়, পুরো মন্দিরটি তারা এখন বন্ধ করে দিতে চায় এবং তারা থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছে, 24 ঘন্টার সময় দিয়েছে। আরো আছে নতুন অনেক আপডেট যেগুলো জানাবেন। আমার সঙ্গে আছেন হরিদাস চন্দ্র তরুণী দাস, মন্দির কমিটির। আপনি যদি একটু সরাসরি বলেন যে দাদা কি সর্বশেষ আপডেটটা দিয়ে একটু আমরা পিছনে যাব, একদম সর্বশেষ কি আছে? আসলে আমাদের বর্তমান যে মন্দিরের পরিবেশটা, যথেষ্ট ভক্ত আসার, যে মন্দির যখন এই 5-7 দিন আগে যে পরিমাণ ভক্ত আসতেন, এখন কিন্তু সেই ভক্তটা কমে গেছে। এবং কারণ কি? কারণ কি? তারা একটা আতঙ্কিত বোধ করতেছে, কারণ তারা মনে করতেছে ওখানে যেন কি যেন না কি হয়েছে। তো এখানে একটা কিছু ব্যক্তিরা স্বার্থ হাসিল করার জন্য তারা প্রতিনিয়ত ফেক নিউজ, মিথ্যা নিউজ করে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আজকে দেখলাম যে কিছু ব্যক্তি আলটিমেটাম দিচ্ছে, তারা বলতেছে হরিদাসকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। আমি একটু অনুরোধ করব, দেখুন আমরা বাংলাদেশের সব দলই সমান অধিকার, সেখানে সব জাতিও সমান অধিকার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই সমান অধিকার। একটি মন্দিরকে নিয়ে যেভাবে প্রকাণ্ড ছড়াচ্ছেন, আমি আসলে নিজেই আতঙ্কিত হয়ে মাঝে মাঝে বলি যে আমি তো মন্দিরেই আছি, আমি যদি অন্যায় করতাম তাহলে তার মন্দিরে থাকতাম না, বা আমি মন্দিরের এখানে কি এখন কি পুলিশ মোতায়েন আছে? হ্যাঁ, পুলিশ মোতায়েন আছে। তারপরেও যখন পুলিশ, আমি এখন বিব্রত বোধ আছি যে আমাকেও এখন পুলিশের নিয়ন্ত্রণে থাকতে হচ্ছে। আচ্ছা, মানে আপনি কি বাইরে যেতে পারছেন না, মন্দির এলাকার বাইরে যেতে পারছেন না? মানে ওই একটা আতঙ্কিত বিরাজ করে যে হ্যাঁ আমি বাইরে যাচ্ছি, কেউ যদি কিছু করে, এই যে একটা আতঙ্ক বিরাজ হচ্ছে আমার, বা আমি আচ্ছা, আপনি যে আলটিমেটামের কথা বললেন নতুন করে 24 ঘন্টার, যেটি আমাকে জানিয়েছিলেন, সেইটি কি কারা দিয়েছে, কতক্ষণের আলটিমেটাম দিয়েছে, আর থানা ঘেরাওর পরিস্থিতি? আমাদের একজন খুবই সুনামধন্য ব্যক্তিত্ব, খায়রুল ইসলাম চান মামা, উনাকে আমি মামা বলি ডাকি। উনি জামাতের একজন মেয়র প্রার্থী। উনি কি একটা শব্দ একটা উচ্চারণ হয়েছে, উনি একটা আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার মধ্যে হরিদাস বাবুকে গ্রেপ্তার করতে হবে বা জনসম্মুখে ইয়ে করতে হবে। এবং শুক্রবারের দিন তারা একটা অন্য একটা সম্প্রদায়, মানে তারা একটা দল শুক্রবার আবার আলটিমেটাম দিচ্ছে, শুক্রবার তারা মানববন্ধন করবে। এখন তাদের যে এক এক পর এক এক মানববন্ধন, এখানকার কিন্তু যে এমপি মহোদয় আমাদের নজরুল ইসলাম লেবু সাহেব, উনি যথেষ্ট আমাকে সাপোর্ট দিচ্ছেন এবং প্রশাসনকে উনি একটাই কথা বলতেছেন যে মন্দির মসজিদ যেমন সমান, ঠিক আমার অধিকারও সবাই, হিন্দু মুসলিম সবাই সমান। এখানে কে বা কারা তৃতীয় পক্ষ তারা একটা উদ্ভূতি পরিবেশ করার জন্য এই এলাকা ভিত্তিক একটা মানে থমথমে বিরাজ করতেছে যে কখন যেন কি না হয়। আপনি একটু আমাকে বলছিলেন যে তারা নাকি থানা ঘেরাও, আপনাকে গ্রেফতার করা না হলে 24 ঘন্টার মধ্যে থানা ঘেরাও। তারা শুক্রবার একটা বিশাল বড় একটা শোডাউনের চিন্তা ভাবনা করতেছে। তারা থানা ঘেরাও করতে পারে এরকম একটা তারা গুজব ছড়াচ্ছে বিভিন্ন ফেসবুক আইডি থেকে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট দল নয়, এটা জামাতও না। তারা বিভিন্ন ব্যানার পেশ করতেছে বর্তমানে, বিভিন্ন ব্যানার, সেটা তৌহিদি জনতা বলে, একবার বলে অমুক দল তমুক দল, কিন্তু জামাত বিএনপি সহ যারা মূলধারার রাজনীতি ব্যক্তিরা, তারা কিন্তু মন্দিরের সাথে অতপরিতভাবে তারা সাহস এবং সহযোগিতা করতেছে আমাকে। তারা কি এখন এই যে আপনাদের যারা ভক্তরা কমে গেছে আপনি বললেন, এটা কি তারা এমনি ভয়ে আসছে না, না তাদেরকে পথে ঘাটে আসতে কোথাও বাধা দিচ্ছে, তাদের গাড়ি আটকে দিচ্ছে? আজকে দেখলাম যে চৌমাথাতে দুটা গাড়ি বলা হচ্ছে যে মন্দির বন্ধ হয়ে গেছে। আমাদের যে মেইন রোড থেকে একটা বাইপাস রোড আছে, সেখানে দুটা বাস, আমাদের একটা পার্শ্ববর্তী আরেকটা মন্দির আছে, দুলাল ঠাকুরের নামে একটা মন্দির আছে আমাদের একই ইউনিয়নে। যখন ওখান থেকে আমাকে ফোন দিছে যে হরিদাস বাবু আপনার মন্দির বন্ধ হয়ে গেছে নাকি, না তো, আজকেও তো ভক্ত আসছে, মন্দির তো বন্ধ হয়নি, আমাদেরকে মেইন টাউন থেকে বলা হচ্ছে যে মন্দির বন্ধ, আপনারা চলে যান। এই যে বিতর্কিত, এই যে মানে বিভিন্ন মিথ্যা প্রকাণ্ড ছড়ায়া যে মন্দিরের যে ক্ষতি করা হচ্ছে, সেটা আমি মানে
এটা নিয়ে আমি নিজে আতঙ্কিত হয়ে আছি এখন বর্তমানে। তারা কি এখন পুরো মন্দিরই বন্ধ করে দিতে চায়, এরকম কোন দাবি তারা তুলছে? এরকম একটু কানে আসছিল। আসলে তারা মানে তাদের যে ভেতরের যে বিষয়টা, যেমন আগে আমাকে বলা হচ্ছে যে রাম মন্দির বন্ধ করে দেওয়া হোক, রাম মন্দির কিন্তু অটোমেটিক ভাবে বন্ধ হয়ে গেছে। সেটা কিন্তু আমরা সরকারের কাছে আমার চাওয়া ছিল যে যদি আমি ভারতের পৃষ্ঠপোষকতা না করে থাকি তাহলে অবশ্যই কিন্তু যেন এই মন্দিরটা আমি যেন করি, এই বাংলাদেশের সুনাম রক্ষা করার জন্য, সনাতন ধর্মের রক্ষা করার জন্য। যেন সেখানে কিছু একটা দল তারা গোপনীয়তা ভাবে এই মন্দির অ্যাটাক করতে চাচ্ছে, আক্রমণ করতে চাচ্ছে, এবং প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থা বিভিন্ন নজরদারিতে বলে বেড়াচ্ছে যে দাদা আপনি একটু সাবধানে থাকবেন। তা সেখানে কি বুঝাচ্ছে? তারা অবশ্যই থ্রেট পাচ্ছে বা তারা এরকম কোনো হুমকি স্বরূপ কোনো কিছু পাচ্ছে বিধায় কিন্তু আমাকে বলা হচ্ছে দাদা আপনি একটু সেফ থাকেন, আপনি একটু মন্দিরে অবস্থান করেন, বাইরে এই কয়েকদিন যাওয়ার দরকার নাই। তো সেটা গোপনীয়তা থাকতে পারে তাদের ভিতরে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এতদিন শুধু রাম মূর্তিটাই তারা তাদের টার্গেট ছিল, এখন পুরো মন্দিরটাই তাদের টার্গেট হয়েছে, এমনটাই? হ্যাঁ, তারা তো এটাই একটা বোঝাতে চাচ্ছে। তা আমি এমপি মহোদয়কে, যেহেতু ঢাকায় অবস্থান করতেছেন, উনি মনে হয় শুক্রবার দিন আসবেন, ওনার সাথে আমি ফেস টু ফেস কথা বলবো, দেখা করব। দেখা করে ওনার প্রতিক্রিয়াটা আমি জানবো যে অ্যাকচুয়ালি মানে আমরা পরবর্তীতে কি পদক্ষেপ নিয়ে এই মন্দিরকে নিরাপদ রাখা যায়, এটা আমি আমাদের এমপি মহোদয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যেমন এর আগে গত পরশুদিন আমার সঙ্গে যখন আপনি পরিস্থিতি জানিয়েছিলেন, এরপরে কমেন্টসে অনেক শত শত বা হাজার হাজার অনেক কমেন্টস করেছে, এবং তারা অনেকে জানতে চেয়েছে, নিজেদের মন্তব্য দিয়েছিল যে রাম মন্দির আপনাদের সনাতন ধর্মীয় মানুষদের একটি ধর্মীয় স্থাপনা, তো সেটি কোন মহল থেকে বন্ধের দাবি জানালো, আপনারাও বা উদ্যোক্তারা কেন সেটি বন্ধের সিদ্ধান্ত নিলেন, বন্ধ করে দিলেন কেন, কাজটা স্থগিত রাখলেন কেন? দেখুন, একটা জিনিস, আমরা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য যেভাবে আমরা যখন রাম বিগ্রহটি যখন আমরা করি, এটা যদি যারা দাবি করতেছে রংপুরের প্রবেশদ্বার, যেখানে রংপুরের প্রবেশদ্বার যদি হয়ে থাকে তাহলে 80% কাজ কিভাবে হলো আমার প্রশ্ন। আমাকে বলা হচ্ছে ভারতের এজেন্ট বলা হচ্ছে, আমি কথাগুলো শেষ করি তা নাহলে ভক্তরা বুঝবে না, আমার দর্শকরা বুঝবে না। আমাকে বলা হচ্ছে রংপুরের প্রবেশদ্বার এবং ভারতের একটা অর্থায়ন হচ্ছে। যখন এখানে মিটিং হয়, যখন সেখানে হিন্দু মুসলিম সবাই মিশে আমরা কিন্তু একটা মিটিং করি, সেই মিটিং এ একটা ডেমো প্রকাশ করা হয় যে আমরা যদি সনাতনীরা যদি অর্থ দেয়, তা এখানে কিন্তু 53 ফিট শ্রীকৃষ্ণ বিগ্রহ কমপ্লিট হয়ে গেছে আজকে থেকে 6 মাস আগে। এখানে আদি যুগের কিন্তু শিব তৈরি হয়ে গেছে 6 মাস আগে। এটা তো লুকাচুরি কিছু নেই, এখানে কিন্তু লুকাচুরি স্পষ্ট নাই। এবং এটা হচ্ছে রংপুরের প্রবেশদ্বার থেকে, মানে অর্থাৎ রংপুর থেকে 40 কিলোমিটার দূরে, মেইন রোড থেকে আপনার হচ্ছে 2 কিলোমিটার, এবং মন্দিরে প্রবেশ না করলে রাম মন্দির দেখা যায় না। সেখানে রাম মন্দিরের যখন বিভিন্ন ভাবে বাধা আসতেছে, এখানে তো বাধা না আসলে তো আমরা তো এত স্বপ্ন, যেখানে রামের বংশধররা হচ্ছে সনাতনীরা হচ্ছে রামের বংশধর, যেখানে রাম এমন একটা যুগে অবতীর্ণ হচ্ছেন, সেখানে কাজ আমরা তো আর সাথে বন্ধ করে নেই, যে কাজ বন্ধ করে দিলাম। এখানেতে সাম্প্রতিক যে দাঙ্গা, হিন্দু মুসলিমের যে দাঙ্গা, যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, সেই ভয়ে সেই আতঙ্কে আমরা বন্ধ করে দিয়েছি, যাতে এটা তদন্ত চলুক, যে কি কি তদন্ত হচ্ছে, এই তদন্ত চলুক, তদন্ত চলাকালীন আমরা এখানে সামরিক স্থগিত করি। এটা কি এই যে শুধুমাত্র রাম মূর্তি, আপনি বললেন যে রাম মূর্তির আমরা দেখতেও পাচ্ছি, ছবিও দেখেছি যে বিশাল একটা অংশ সম্পূর্ণ হয়ে গেছে, কত পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে, 80%, বাকি আছে কত? 80%, 20%, অনলি 20% বাকি আছে। আচ্ছা, তার মানে এই পর্যন্ত এর আগে কেউ কোনো বাধা দেয়নি, এবারই এই প্রথম বাধা দিচ্ছে? মানে যদি বাধাই দিত তাহলে তো আর মন্দির হইতো না, তাহলে তো 80% কাজ হইতো না। আচ্ছা, ভেতরে আরো বিগ্রহ আছে, মূর্তি আছে, আমরা ছবিতে দেখলাম যে অনেক বড় বড়, আর আরো 53 ফিটের শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে এবং 32 ফিটের আদি যুগে শিব আছে। আর আমি একটা কথা বলি, মানে নবনীতা চৌধুরী ম্যাডামও দেখলাম যে বিভিন্ন লাইভে তারা প্রচার করতেছে, আসলে সঠিক তথ্য যেটা হচ্ছে
মানে মন্দির কমপ্লেক্সটা টোটালটাই হচ্ছে সনাতনীদের অর্থ দিয়ে। আমি কিন্তু টোটাল ডকুমেন্টারি সরকারকে দিচ্ছি, এবং মুসলিমের যে বিষয়টা তারা বারবার সামনে নিয়ে আসতেছে, আমি একজন হিন্দু মানুষ, অবশ্যই আমি মন্দির বানাবো। এবং 2022 সালের যে অ্যারেস্ট নিয়ে, যে এখন 2022 সালের পরে এইটার কোনো ভিডিও আছে কিনা, এখানে কোনো আত্মসাতের কোনো কিছু আছে কিনা, এক ভুয়া মামলা নিয়ে সে প্রতিবারই আমাকে ব্ল্যাকমেল, আমাকে একজন খারাপ মানুষ বানানোর যে পায়তারা করতেছে, এটা প্রমাণ করুক সরকার যে 2022 সালের পরে আমি হরিদাস কোনো অর্থনৈতিক দুর্নীতি করছি কিনা, বা কোনো অর্থ লেনদেন করছি কিনা, বা এই মন্দিরটা নিয়ে এত বিতর্কিত হচ্ছে, কারণটা কি আমি সরকারকে জানাতে চাই, জানতে চাই। তাহলে এই আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এটাও বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকে অনেক ধরনের প্রচার চালাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে আপনি কাজ করছেন, আপনার এটা কি ব্যক্তিগত টাকা, নাকি আপনি তো আগে বলছিলেন যে সারা দেশের সনাতনীরা দিয়েছে, তাহলে সেটার কোনো হিসাব নিকাশ আপনি রাখছেন না বা অডিট না হচ্ছে না না? না, আমি আবারও বলি, আমি যখন এই কাজটা শুরু করি, এটা কিন্তু মুসলিম এলাকা ভিত্তিক, নামটা হচ্ছে মধ্যরাম চন্দ্রপুর। আমাদের যে এমপি সাহেব থাকেন, তার গ্রামটার নাম হচ্ছে রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর আমাদের এমপি মহোদয় যে গ্রামে থাকেন, একই ইউনিয়ন, জি। আমাদের এমপি একই ইউনিয়নে বসবাস। এবং যখন আমরা কাজ শুরু করি, প্রতিটা এলাকার মানুষকে জানাইয়া কিন্তু আমরা কাজ শুরু করি। আমি উদ্যোগ নিয়েছি, 35,000 টাকা নিয়ে শুরু করেছি, এবং ভক্তরা যে অনুদান দিচ্ছে সকল ডকুমেন্টারি আছে, কোন দেবতা কোন বিল্ডিং এর কয় টাকা, কত টাকা খরচ হচ্ছে, কত ভক্ত কোন ভক্ত কত টাকা দিয়েছে, টোটাল ডকুমেন্টারি গুলো আমরা গোয়েন্দা সংস্থাকে দিয়েছি। তাইলে কেন আপনার বিরুদ্ধে এই প্রচারটা বা কারা তাদের হচ্ছে করছে, কেন মাস্টার মাইন্ড, করছে? কিন্তু মানে তাদের প্ল্যান হচ্ছে হরিদাসকে যদি আটকানো যায় তাহলে এই মন্দিরটা বন্ধ হয়ে যাবে, আর এই মন্দিরটার উদ্যোগ নিয়ে আর কেউ কাজ করতে পারবে না। এটা তাদের মাস্টার মাইন্ড প্ল্যান। তাহলে এখন সর্বশেষ আপনারা যদি শুক্রবার যদি ওখানে বড় কোনো প্রোগ্রাম করে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? নিরাপত্তার যারা আছেন তারা আপনাকে কি বলছে? মানে আমাদের সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে অসহযোগিতা আমি এখনো পাইনি, সবাই সহযোগিতা করতেছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে আমি চাই আমি আমার নিরাপত্তা এবং মন্দিরের নিরাপত্তা প্লাস এই যে তারা যাদের যে দাবিগুলো, তাদের দাবিগুলো যৌক্তিক আছে কিনা, এটা তাদের সরকারের মাধ্যমে, আইনের মাধ্যমে অনেক লোকে আমাকে ঠেট দিচ্ছে যে আপনি রাম মন্দির ভেঙে ফেলান, রাম মন্দির অপসারণ করেন। আমার ভগবান, উনি আমার রাম, আমার ভগবান, ওনার বিগ্রহ আমি ভাঙতে পারবো না, অপসারণ করতে পারবো না। বাংলাদেশের যদি কোনো আইন থাকে, আপনার আইনের মাধ্যমে আপনারা অপসারণ করেন। আমি হরিদাস করবো না, আমার সনাতনীরা করবে না, বা বিশ্বের কোন সনাতনীও করবে না রাম বিগ্রহ অপসারণ। আপনাদের কোনো কর্মসূচির চিন্তা ভাবনা আছে কিনা বা করছেন কিনা, যদি তারা আমার তরফ তারা থেকে এটা? কোনো কর্মসূচি নাই। আমার তরফ থেকে যদি আমাদের যে রাম বিগ্রহকে অবমাননা করছে, সেই হিন্দু সনাতন ধর্মের যারা ভক্ত আছেন, যারা সনাতনী আছেন, তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে, কিন্তু আমার নিজ উদ্যোগে বা মন্দির কমিটি কখনোই এই আন্দোলন করবে না, বা কোনো ধরনের আমরা মানববন্ধনে যাব না। কারণ তাদের যে মানববন্ধন গুলো তারা যে করতেছে, আমরা বুঝতে পারতেছি যে সম্প্রীতি নষ্ট করার জন্য একটি চক্রমহল কাজ করতেছে। সেখানে আমি উল্টো মানববন্ধন দিয়ে পরিবেশটাকে আর নষ্ট করতে চাই না। আপনি চাচ্ছেন সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে রক্ষা হয়, যাতে কোনো রকমের গন্ডগোল সেখানে না হয়, অন্ততপক্ষে আপনাদের তরফ থেকে আপনি তেমনটাই চাচ্ছেন। আর দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, আপনারা শুনছেন যে সর্বশেষ গাইবান্ধায় যে পরিস্থিতি, দুদিন আগে তিনি যা জানিয়েছিলেন, তারপরে আর নতুন যে আপডেট বা ফলো আপ, সেই বিষয়গুলো তিনি বললেন। হরিদাস চন্দ্র তরুণী দাস তিনি জানালেন যে শুক্রবার দিন এইখানে এই যে তৌহিদি জনতার নামে তারা একটা কর্মসূচির ডাক দিয়েছে, পাশাপাশি তাকে গ্রেপ্তারে আবার 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, এবং তারা রীতিমতো এখন শুধুমাত্র একটি রাম মূর্তি অপসারণ নয়, তারা এখন মূলত পুরো মন্দিরটাকেই তারা টার্গেট করেছে। তো প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশ পেয়েছে বিভিন্ন ভাবে।
সেখান থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের নতুন অর্থাৎ তৃণমূল ভেঙে যেই এমপিরা নতুন একটি দলে যোগ দিয়েছেন, এনসিপিআই, আজকেই সেখানকার কোনো একজন নেত্রী বলেছেন যে ভারতের বা পশ্চিমবঙ্গের সেই এনসিপি হচ্ছে বাংলাদেশে তৈরি। তার মানে বাংলাদেশে ডক্টর ইউনূসের যে এনসিপি আর পশ্চিমবঙ্গের তৃণমূল ভাঙা নতুন এনসিপি, তাদের কি যোগসূত্র আছে? যদি থেকে থাকে সেটি কেমন এবং এর প্রভাব কি হতে পারে এবং কেনই বা এটি হলো, এসব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত আছেন ভারতের বা বিশেষ করে পশ্চিম বাংলার প্রখ্যাত একজন গবেষক, লেখক এবং অধ্যাপক ডক্টর গৌতম রায়। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা। জি, আপনি আসলে- শুনছিলেন আসলে কি হচ্ছে এনসিপি, প্রথমে একটু যদি বলুন যে আপনাদের ওইখানে এনসিপিআই এটার প্রেক্ষাপটটা একটু শুনে আমরা বাংলাদেশের সঙ্গে যে অভিযোগটা ওইখান থেকে করা হয়েছে সেটার যোগসূত্র শোনার চেষ্টা করবো। এনসিপিআই নামে যে একটি রাজনৈতিক দল আছে, এ সম্বন্ধে আমরা যারা একটু সমাজবিজ্ঞান ঘিরে, রাজনীতি ঘিরে খোঁজ খবর রাখি, আমাদের জানা ছিল না। এখন দীর্ঘদিন ধরেই একটা কালচার এখানে গ্রো করেছে। এখানকার বিভিন্ন অকমিউনিস্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত লোকজনেরা তারা নির্বাচন কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের নথিভুক্ত করে রাখেন। এই এনরোলমেন্টের মধ্যে দিয়ে যখন যেরকম সুবিধে পায়, এই ভারতের রাজনীতিতে হর্স ট্রেডিংকে একটা খুব সুন্দর বাংলায় বলা হয় আয়ারাম গয়ারাম। এই আয়ারাম গয়ারামের যে পদ্ধতি ৬-এর দশকের পরে পশ্চিমবঙ্গে প্রথম লাগু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সুযোগ এরা নেবার চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস, জানি না এই নামটা বললে, এখন তো তাদের 12 ঘর 13 উঠোন, তাদের দলের যে ঘাসফুল প্রতীক সেটাও তো শুনছি চুরি করা কার একজনের আঁকা, সেটা নাকি মমতা বলে দিয়েছেন তাঁর আঁকা। যাই হোক, আপাদমস্তক চোরেদের এরকমই হয় আর কি। তো সেই প্রতীকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর যিনি চার্টার অ্যাকাউন্টেন্ট, তিনি একটি দল অনেক আগে নথিভুক্ত করে রেখেছিলেন এই নির্বাচন কমিশনের কাছে। আবার এই এনসিপিআই বলে দলটা নাম আমরা শুনছি। একটা সময় ইউসিপিআই বলে একটা দল ভারতে অস্তিত্ব ছিল। ওই দলটি, সেটি ডাঙ্গেপন্থী কমিউনিস্ট, যারা কংগ্রেসেরই দোসর বলতে পারা যায়, শ্রেণী সহযোগিতার তত্ত্বে বিশ্বাস করেন। ডাঙ্গে, তার কন্যা রোজা দেশপান্ডে, আমার মাস্টারমশাই সুচারু শরণ বাগচি, তারা এইসব দল করতেন। আর যাই হোক, তাদের আদর্শগত যতটাই ডিমোশন থাকুক না কেন, তারা ব্যক্তিগতভাবে কেউ বসন ছিলেন না। যাই হোক, তো এই যে দলটি তৈরি হয়েছে, এই দলটি কি, কোথায়, তার কি অস্তিত্ব, এ সম্পর্কে ভারতের রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তাদের কারো কিছু জানা নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, এটি তৈরি হয়েছিল কংগ্রেস দল। দাদা, আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য, তার মানে আপনার কথা থেকে যেটুকু আমি শুনতে পেলাম যে এই এনসিপিআই আদি একটি দল বা একটি সংগঠন ছিল, সেটি আর এটি না, কখনোই নয়, ইউসিপিআই ছিল। আচ্ছা, ইউসিপিআই, ঠিক আছে, আমি ওইটাই একটু ক্লিয়ার হওয়ার জন্য। তার মানে ভাঙতে ভাঙতে ওই ইউসিপিআই হয়েছিল, যারা কংগ্রেস, নীতিগতভাবে কংগ্রেসের সঙ্গে এক জায়গায় তারা অবস্থান করত। এই তার মানে এনসিপি বলতে এর আগে কখনো কোনো কিছু আপনারা জানতেন না? কোনোদিন কোনো কিছু আমরা জানতাম না, এবং এখনো দেখতে পাচ্ছি এটা নাকি ত্রিপুরা কেন্দ্রিক একটি দল, এবং এই দলের নথিভুক্তি যারা করেছিলেন তারাও সমাজ মাধ্যমে দেখছি তারাও অনেক আপত্তি করছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল, এই জাতীয় কংগ্রেস ভেঙে একেবারে আরএসএস এর মদতে তার এই দলটা তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস, এবং আডবাণীর প্রত্যক্ষ ভূমিকায়
তিনি এই দলটির নথিভুক্তকরণ করেছিলেন, নির্বাচন কমিশনে প্রতীক পেয়েছিলেন। তা পরবর্তীকালে তিনি ক্ষমতায় আসবার পর যেভাবে কংগ্রেস দল ভেঙে কোনো কোনো ক্ষেত্রে বামপন্থীদের শরিক দলগুলিকে ভেঙে সিপিআইএম কে ভাঙতে পারেনি। সিপিআইএম এর একটা কথা খুব পরিষ্কার ভাবে বলতে হয়, এই পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান অধ্যক্ষ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এখন বিরোধী দল নেতার স্বীকৃতি দিয়েছেন, তিনি কিন্তু সিপিআইএম থেকে বিতাড়িত একজন নেতা। দুর্নীতি এবং নারী ঘটিত নানা ধরনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর সে কিন্তু সিপিআইএম থেকে বহিষ্কৃত হয়েছে। তো সিপিআইএম কে ভাঙতে পারেনি, কিন্তু কংগ্রেস দল বা এই বাইরন বিশ্বাসের মতন লোক, সে বামফ্রন্ট এবং আইএসএফ কংগ্রেস দলের যৌথ লড়াইয়ের ফলে সে উপনির্বাচনে যেতে, তারপরে মমতা তাকে কিনে নেয়। এই যে উদয়ন গুহ আজকে না কালকে গ্রেপ্তার হয়েছে, এ তো ফরওয়ার্ড ব্লকের 16 সালে, তো ফরওয়ার্ড 11 সালে ফরওয়ার্ড ব্লকের এমএলএ হয়েছিল, একেও মমতা কিনে নেন। কোথাও টাকা দিয়ে, কোথাও ক্ষমতার লোভ দেখিয়ে মন্ত্রী করব, কোথাও পুলিশ লেলিয়ে দিয়ে বিরোধী দলকে কেনবার যে মমতার যে প্রবণতা, সেটাই এখন তার নিজস্ব মুদ্রায় মমতা ফেরত পাচ্ছেন। জি, তো এই জায়গাটিতে এখন এই যে যারা যোগ দিলেন বা তৃণমূল ভেঙে, যেই এমপিরা ভেঙে বা সেখান থেকে বেরিয়ে এসে নতুন যে দলটিতে যোগ দিলেন, আজকেই কোনো সামাজিক মাধ্যমে কলকাতার কোনো কংগ্রেস নেতা একজন তিনি বলেছেন যে এই পশ্চিমবঙ্গে যে এনসিপিআই সেটি মূলত বাংলাদেশে তৈরি। এইটা কি এই বাংলাদেশের এনসিপির সঙ্গে এটার যোগসূত্রটা কেন ঘটাচ্ছে? কংগ্রেস পশ্চিমবঙ্গের কংগ্রেস দলের নেতাদের তাদের নিজের পাড়া সম্বন্ধেই কোনো আইডিয়া নেই, এতটাই তারা মানে ভূমিস্তর থেকে বিচ্ছিন্ন। তাই মানে পশ্চিমবঙ্গের রাজনীতি দূরের কথা, ভারতের রাজনীতি দূরের কথা, বাংলাদেশের রাজনীতি বা ওই সব এই ইউনুসের নাতিপুতিরা যে দল করেছে এনসিপি, তাদের সঙ্গে কি যোগাযোগ, এইসব সম্বন্ধে বলবার মতন তাদের কোনো রাজনৈতিক ধীশক্তিই নেই। এই যে যারা এই দলটি তৈরি করেছে, যারা এই তথাকথিত বিদ্রোহী হয়েছেন, তাদের প্রত্যেকের পেছনে কোনো না কোনো স্ক্যাম আছে। কাকলি ঘোষ দস্তিদারের পেছনে নারদা স্ক্যাম আছে, হাত পেতে তিনি 5 লক্ষ টাকা নিয়েছেন, যদিও তিনি বলেন তিনি নাকি তার নির্বাচনী যে হলফনামা তাতেই 5 কোটি টাকার কথা বলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ভারতীয় আইন অনুযায়ী কেউ 20,000 টাকার বেশি ক্যাশ নিতে পারেন না। 20,000 টাকার বেশি ক্যাশ নিতে গেলে, টাকার বেশি কাউকে নিতে গেলে সেটা ব্যাংকিং প্রসেসের মধ্যে দিয়ে চেক হোক, আরো যেসব আজকালকার অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যাপার হয়েছে তার মধ্যে দিয়ে তাকে নিতে হবে। সুতরাং কাকলি ঘোষিদারের পক্ষ থেকে যেটা বলা হয়, তিনি নির্বাচন কমিশনে বলেছেন এই 5 লাখ টাকা নিয়ে আছেন। কি বলেছেন তিনি? আমি 5 লাখ টাকা ঘুষ নিয়েছি। তিনি তো, তার যে ভিডিওটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের নিশ্চিত মনে আছে, এটা নিয়ে লোকসভার এথিক্স কমিটিতে যখন অভিযোগ উঠেছিল, তখন সেই লোকসভার এথিক্স কমিটির প্রধান ছিলেন মমতারই এককালে পছন্দের, এককালে অপছন্দের, তারপরে পছন্দের লালকৃষ্ণ আডবাণী। তো এই এথিক্স কমিটির মিটিংই তিনি ডাকেন। তো এটার কি সত্যি কি মিথ্যে সেটা আজ পর্যন্ত জানবার জন্য কোনো সমিতি তৈরি করে, সংসদীয় সমিতি তৈরি করে, সংসদীয় কমিটি তৈরি করে সেটাকে নিরপেক্ষ তদন্ত করা, যার দাবি একাধিকবার সিপিআইএম এর তৎকালীন সাংসদ মোহাম্মদ সেলিম বারবার হাউসে জানিয়েছেন, সে পথে কিন্তু বিজেপির দ্বারা পরিচালিত সংসদ, এখনকার সংসদ তো আর ভারতীয় সংসদে অতীতের মবলঙ্করের আমলের সংসদ বা সোমনাথ চট্টোপাধ্যায় বা পিএস আংমার আমলের সংসদের মতন নয়। এখন শাসক দলই পরিচালনা করে সংসদ কিভাবে পরিচালিত হবে। আজকে একটু আগে একটা খবর দেখলাম যে লোকসভার মাননীয় অধ্যক্ষ ওম বিড়লা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন, ওই তারাও একটা পাল্টা চিঠি দিয়েছে, সাগরিকা ঘোষ আর কীর্তি আজাদ নাকি আবার ঝোলে লাউ বলে কদু, তিনি কাকলি দস্তিদারদের সঙ্গেও আছেন, আবার তিনি
মমতার সঙ্গেও আছেন। তার যে প্রকৃত কি রূপ ভগবান জানে, আল্লাহ মালুম তার প্রকৃত কি রূপ। তাহলে আমি এইটা শেষ করিনি। অভিষেক বাবুকে ডেকে পাঠিয়েছেন ওম বিড়লা। আসলে ওম বিড়লা নিজের একটা তথাকথিত নিরপেক্ষতা দেখানোর জন্যই এই নাটক করছেন। হ্যাঁ বলুন। জি, অনেক চমৎকার আপনি একটি তথ্য জানালেন। কিন্তু এই যে নেতা, ওনার নাম হচ্ছে অধীর চৌধুরী, উনি বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে বলেছেন যে এই এনসিপি হচ্ছে বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশের থেকেই মূলত এইখানে কিছু কারিশমা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো একজন কংগ্রেসের মতো একটি দলের সাবেক একজন সাংসদ যখন এই কথাটি বলেছেন, আপনি যদিও বললেন যে তাদের নিজেদেরই আসলে জানাশোনার ঘাটতি আছে, তো এইটা আপনি কিন্তু এর আগে বিভিন্ন সময় আমার সঙ্গে বলেছেন যে পশ্চিম বাংলায় যারা বাংলাদেশে 24শে আগস্টে, জুলাই আগস্টে যে আন্দোলন, সেখানে এই তৃণমূলের অর্থাৎ মমতা ব্যানার্জি সহ তার লোকজনই এই ডক্টর ইউনূসের গ্রুপকে সমর্থন জুগিয়েছে। তো তারাই যদি দল ভেঙে যায়, সেই ক্ষেত্রে অধীর চৌধুরীর ওনার বক্তব্যের কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে? অধীর বাবু যা বলছেন, অধীর বাবু কিন্তু রুটলেস নন। একটা কথা আমি অধীর বাবুর ক্ষেত্রে একটা কথা বলি, তিনি কিন্তু রুটলেস নন। তিনি কংগ্রেসের রাজনীতি করতে পারেন, তিনি তার নিজের এলাকায় অত্যন্ত জনপ্রিয়, এবং তিনি তৃণমূল এবং বিজেপি এই ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক শক্তির তীব্র বিরোধী একজন ব্যক্তিত্ব। যে কারণে কংগ্রেসের মধ্যে যে একটা তথাকথিত মমতা প্রীতি আছে, নানা ধরনের তাদের ভুলভাল রাজনীতি আছে, তারা অধীর বাবুকে খুব একটা পছন্দ করে না। তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে তারা অপসারিত করেছে। কিন্তু অধীর বাবু যখন এই কথাটা বলছেন, সেই কথার যৌক্তিকতা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। অধীর বাবু বহরমপুরের সাংসদ ছিলেন, দীর্ঘকালের সাংসদ ছিলেন, তার আগে বিধায়কও ছিলেন, এবং বাংলাদেশ, ভারত, এখানকার সীমান্তবর্তী অঞ্চলে নানান খবরাখবর তাঁর ইতিবাচক নেতিবাচক সব ধরনের খবরাখবরই তাঁর কাছে থাকার কথা। এবং তিনি গত লোকসভায় তিনি কংগ্রেসের পরিষদীয় দলনেতা ছিলেন। সুতরাং যখন তিনি বলছেন ইউনূসের স্যাঙাত এনসিপির সঙ্গে এই বাবুদিরা যে দল করছেন, মানে কাকলি ঘোষ দস্তিদাররা যে দল করছেন, তার সংযোগের কথা, এই বিষয়টিকে কিন্তু সংযোগ না, তিনি বলেছেন, শুধু সংযোগ না, তিনি বলেছেন এই এনসিপিআই এটি বাংলাদেশে তৈরি, এই ল্যাঙ্গুয়েজটা বলেছেন সাংবাদিকদের প্রশ্ন। এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে এইটাই প্রমাণিত হচ্ছে শেখ হাসিনাকে উচ্ছেদে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রের অংশীদার তো একা মমতা ছিলেন না। তার এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, এই ইত্যাদি ইত্যাদি, তার যে এই যে সাঙ্গপাঙ্গ, যারা আজ থেকে 3 মাস আগেও তারা মমতা দেবী নাম করে বটিকা সেবন করে সকালবেলায় সকালের পানিটা খেতেন, তারা তো সেই মেটিকুলাস ডিজাইনেরই পার্ট অ্যান্ড পার্সেল। সুতরাং অধীর বাবুর এই দাবি ঘিরে আমি দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে, ভারত সরকার নিরপেক্ষ তদন্ত করুন। কারণ এই এনসিপি সর্বাত্মকভাবে পাকিস্তানের দোসর একটি তথাকথিত রাজনৈতিক সংগঠন, এবং যাদের মূল ভিত্তি হচ্ছে ভারত বিদ্বেষ। তেমন একটি রাজনৈতিক দলের জঠরে জন্ম নেওয়া এই যে দলে এরা যোগ দিতে চাইছেন, বাবুদিরা যোগ দিতে চাইছে, অর্থাৎ সরি মার্জনা করবেন, আমি তার মানে ব্যক্তি সম্পর্কে তিনি আমার দিদি হন, সেটা মার্জনা করবেন, আমি ব্যক্তি সম্পর্ক কখনো রাজনৈতিক সম্পর্কের মধ্যে আনি না। কাকলি দস্তিদার ইত্যাদিরা যে দলে যোগ দিতে চাইছেন, তার সঙ্গে যদি এই নাহিদ ইসলামদের এনসিপির বিন্দুমাত্র সংযোগ থাকে, তাহলে এটাই প্রমাণিত হবে যে ভারত বিদ্বেষী যে আন্তর্জাতিক ষড়যন্ত্র ডিপ স্টেট করছে, এবং সেই মেটিকুলাস ডিজাইনকে ট্যাবলেট করবার যে মূল কারিগর তথাকথিত ডক্টর, ওর ডক্টরেট নিয়েও আমি আপনার মাধ্যমে সন্দেহ প্রকাশ করছি। উনি অনারিস কজা ডক্টরেটকে ডক্টর বলে চালান, যেরকম মমতার ইস্ট জর্জিয়ার ডক্টরেট।
এই যে চিটাগাংয়ের ওই লোকটা সুৎখর ইউনুস, আমি দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ আপনার মাধ্যমে ব্যবহার করছি, এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস যেভাবে গোটা ভারতীয় উপমহাদেশটিকে আমেরিকার অগাধ নিগ্রহভূমি করবার জন্য পাকিস্তানকে জায়গা করে দিয়েছিল, তার সঙ্গে তাহলে তো এই শতাব্দী রায় ইত্যাদিদের সংযোগ রয়েছে। বিজেপি তারা তো খুব দেশপ্রেমের কথা বলেন, তারা তো খুব দেশাত্মবোধের কথা বলেন, তাহলে তাদেরকে ট্রেজারি বেঞ্চে, এই কাকলি দস্তিদার ইত্যাদিদের ট্রেজারি বেঞ্চে টানবার আগে এদের তো বোঝা দরকার যে অধীর বাবু যে কথা বলেছেন সে কথার যৌক্তিকতা। অধীর বাবু যদি ভুল বলে থাকেন তাহলে অধীর বাবুর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, পুলিশি ব্যবস্থা নেওয়া হোক। আর অধীর বাবু যদি সত্যি কথা বলে থাকেন তাহলে এই মুহূর্তে এই কাকলি দস্তিদার, শতাব্দী রায় ইত্যাদি ইত্যাদি, সুদীপ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি, যারা এককালে মমতার দোসর, যারা কোনো না কোনো ভাবে এই ডিপ স্টেটের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, পাকিস্তানের দোসর, এনসিপির জঠরে জন্ম যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কোঠরে গিয়ে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে, তাদের সাংসদ পদ তো খারিজি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এদের এককালের মেন্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।